এদিকে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। সেনাবাহিনী থেকে বড় সুখবর পেলেন শেখ হাসিনা। পর্দার আড়ালে ভারত ও আমেরিকার মাস্টার প্ল্যান সফল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে তোড়জোড় শুরু করেছে ভারত। এরই মধ্যে তারেক রহমান সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরাতে দিল্লি আর কি পরিকল্পনা করছে? তার জন্য আমেরিকা ও ভারত প্রস্তাব দেওয়া হচ্ছে নাকি তারেক রহমানকে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর একটা কুলিং পিরিয়ড, শান্ত পিরিয়ড, শান্তি দিয়ে আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে ভোটের ব্যবস্থা হবে। শেখ হাসিনার কাছেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারেক রহমানের কাছেও গেছে এই প্রস্তাব। যদি দুজনেই রাজি হয়ে যান তাহলে বছর খানেকের মধ্যে নতুন করে নির্বাচন হবে বাংলাদেশে। হঠাৎ করেই মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে তোড়জোড় শুরু করেছে ভারত। এরই মধ্যে তারেক রহমান সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। উচ্চ আদালতে আপিল চলাকালে শেখ হাসিনাকে রাখা হতে পারে কোনো বিশেষ সুরক্ষিত স্থানে বা ক্যান্টনমেন্টের ভেতরে। শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সহিংসতা করে সেটি ঠেকাতেও পরিকল্পনা হচ্ছে। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরাতে দিল্লি আর কি পরিকল্পনা করছে? প্রথমেই আসা যাক দিল্লির আনুষ্ঠানিক অবস্থানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে যা মুখে বলা হয় সত্য আসলে তার উল্টোটা। ঢাকার সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং দিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, ভারতের পরামর্শ ছাড়া শেখ হাসিনা কখনোই এই ঘোষণা দিতেন না। দিল্লি এখানে অত্যন্ত কৌশলী চাল চেলেছে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন তবে ভারতের কাঁধ থেকে মস্ত বড় কূটনৈতিক বোঝা নেমে যাবে। বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে যে অস্বস্তি কাজ করছিল তা দূর হবে। আর যদি শেখ হাসিনা শেষ পর্যন্ত ফিরতে না পারেন, সেখানেও দিল্লির জয়। ভারত তখন বিশ্বমঞ্চে বলতে পারবে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেননি। অর্থাৎ দুই দিকেই দিল্লির লাভ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে ভারত কিভাবে সসম্মানে বাংলাদেশে ফেরাবে? এখানেই কাজ করছে পর্দার আড়ালে গোপন কূটনীতি। দিল্লি খুব ভালো করেই জানে, শেখ হাসিনা ঢাকায় নামা মাত্রই তাকে সরাসরি ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছিল, দিল্লি শুরু থেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ বলে মনে করে। দিল্লির পরিকল্পনা হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আর এই আপিল শুনানিকালে শেখ হাসিনাকে সাধারণ কারাগারে না রেখে কোনো বিশেষ সুরক্ষিত স্থান বা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদ স্থানে রাখা হবে। কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছে, দিল্লি এরই মধ্যে ঢাকার নীতি নির্ধারকদের সঙ্গে পর্দার আড়ালে দর কষাকষি শুরু করেছে। শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা আদায় করাই এখন দিল্লির প্রথম লক্ষ্য। আর এই শর্তগুলো নিশ্চিত হলেই কেবল শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত যদি পাশে থাকে তবে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা কি তারেক রহমানের সরকার নিতে পারবে? বাস্তবতা হলো, যে কোনো দেশের সরকারের জন্যই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সরকার যদি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি ধরে রাখতে চায় তবে তারা শেখ হাসিনার ওপর কোনো বিচার বহির্ভূত বা প্রতিশোধমূলক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। কারণ ভারত এবং পশ্চিমা বিশ্ব ঢাকার ওপর কড়া নজর রাখছে। শেখ হাসিনা যদি নিজে থেকে আত্মসমর্পণ করতে আসে তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। তারেক রহমান সরকার যদি এই প্রক্রিয়াকে ব্যাহত করে তবে তা দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিতর্কের মুখে পড়বে। তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জড়িয়ে রয়েছে।
দিল্লি ঢাকার ওপর এমন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, যার ফলে শেখ হাসিনার সুরক্ষার বিষয়টি মেনে নেওয়া ছাড়া তারেক রহমানের সরকারের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য চরমপন্থী ও ডানপন্থী দলগুলো কি শান্ত থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দেশ জুড়ে নতুন করে সহিংসতা শুরু হয়, তবে ভারত তা কীভাবে প্রতিরোধ করবে? আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, কিন্তু ভারতের হাতে রয়েছে অন্য কিছু শক্তিশালী অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে বাংলাদেশের চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতার ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করবে। দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বার্তা দেবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি সরকার জামায়াত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার ওপর অদৃশ্য চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই এই যোগাযোগ গভীর। দিল্লি এরই মধ্যে ঢাকার সামরিক নেতৃত্বকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন কোনো গৃহযুদ্ধ বা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি না হয়। ভারতের মূল লক্ষ্য হলো সেনাবাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে, বরং দেশের আইনের শাসন রক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টের ভেতরে সুরক্ষিত স্থানে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার মূল পরিকল্পনাকারী হলো এই সামরিক সমীকরণ। সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে শেখ হাসিনার আইনি লড়াই সুগম হবে, আর এটাই দিল্লির পর্দার আড়ালের বড় চাল। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে এই কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি দেখতে চান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব তাকে নিয়ে কি ভাবছে, এবং সবচেয়ে বড় কথা, 2 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনোবল এর মাধ্যমে চাঙ্গা করা যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে পা রাখতেই হবে। এই সত্য তিনি এবং দিল্লির 2 পক্ষই বোঝে। আপনার কি মনে হয়, দিল্লির চাপ উপেক্ষা করে বিএনপি সরকার কি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে? হঠাৎ করে চাঞ্চল্য খবর, যে খবরটি শোনার পর একদল মানুষ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, আজ তারাই নাকি গোপনে গোছগাছ শুরু করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সার ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। যে মানুষটি প্রতিনিয়ত বিদেশ থেকে অনলাইনে উস্কানি তৈরি করেছে, যার মূল কাজই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে উস্কে দেওয়া, এমনকি যাকে মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার অন্যতম নেপথ্য নায়ক বলে মনে করা হয়, তিনিও আজ স্বীকার করছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরে আসছেন। কিন্তু কেন এই প্রকাশ্য পোস্ট? নিজের অনুসারীদেরকে তিনি কোনো গোপন বার্তা বা সতর্ক বার্তা দিচ্ছেন? দর্শক, ঘটনার গভীরে যাওয়া যাক। এই যে ইলিয়াস হোসেনের মতো একজন ব্যক্তি, যিনি দিনরাত বাংলাদেশের বর্তমান ব্যবস্থার পক্ষে এবং পূর্বতন সরকারের বিপক্ষে প্রচারণা চালান, তিনি কেন হঠাৎ এমন পোস্ট করলেন? প্রথমে যখন শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন উঠেছিল, তখন তারা এটাকে স্রেফ রাজনৈতিক গুজব বা কৌতুক হিসেবে নিয়েছিলেন, তারা হাসাহাসি করেছিলেন। কিন্তু এখন সুর বদলে গেছে। এখন বলা হচ্ছে যে মোটামুটি শিওর ধরে রাখেন, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের গোয়েন্দা তথ্য বা ভূ রাজনৈতিক পট পরিবর্তনের আভাস রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পোস্টের মাধ্যমে তিনি নিজের অনুসারীদের কি বার্তা দিতে চাইছেন? এটা কি শুধুই একটি তথ্য, নাকি এক চরম সতর্ক বার্তা? যখন কোনো আন্দোলনের বা গোষ্ঠীর শীর্ষ ইনফ্লুয়েন্সাররা এই ধরনের স্বীকারোক্তি দেয়, তখন বুঝতে হবে মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, আর সেই বদলের ধাক্কা সামলানোর জন্য তারা হয়তো প্রস্তুত নয়। দর্শক, আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার একটি স্ট্যাটাস দেশে দেশের কূটনৈতিক চেহারা পাল্টে দেয়। কাজে সোশ্যাল মিডিয়াকে হালকা করে দেখবার কোনো কারণ নেই। বাংলাদেশ বিরোধী
ইলিয়াস হোসেনের এই সোশ্যাল মিডিয়া পোস্ট কেউ হালকা করে দেখবার কোনো কারণ মনে করিনি, বিধায় আপনাদের সামনে কথা বলতে এসছি। অর্থাৎ বাংলাদেশ বিরোধী শক্তিও কিন্তু বুঝে গেছে যে শেখ হাসিনা ডিসেম্বরেই আসছেন, কোনো ইফ বাদ ফুল স্টপ কিচ্ছু নেই। আমি বারবার এই কথাটা বলি। ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা যখন শেখ হাসিনা ফেরার নিশ্চিত করছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গত 2 বছর ধরে যারা বাংলাদেশে অরাজকতা তৈরি করেছে তাদের কি হবে? যদি আমরা গত 2 বছরের খতিয়ান দেখি, তবে সেই অপকর্মের তালিকা করে শেষ করা যাবে না। বাংলাদেশ ও ভারতের সচেতন দর্শক সমাজ ভালো করেই জানেন একটি দেশকে অস্থিতিশীল করতে কি কি করা হয়েছে। হত্যা, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ, অগ্নিকাণ্ড এবং সাধারণ মানুষের ঘর বাড়ি লুণ্ঠন, এমন কোনো অপরাধ নেই যা বাংলাদেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী এই শক্তিটি করেনি। সবচেয়ে বড় কথা হলো, রাষ্ট্রদ্রোহিতার মতো চরম অপরাধও বাদ যায়নি। একটি সার্বভৌম রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য, তার অর্থনৈতিক ও সামাজিক শান্তি বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক মহলের মদদে যে নীল নকশা বোনা হয়েছিল তা আজ স্পষ্ট। একটি স্বাধীন দেশে যখন আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়, তখন তার বিচার হওয়াটা সময়ের দাবি। আর এই বিচার কেমন হতে পারে তা আপনারা নিজেরাই অনুমান করে নিন। রাষ্ট্রদ্রোহিতা এবং গণহত্যার বিচার কতটা কঠোর হয় তা ইতিহাস সাক্ষী। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় অংশে। যখন খোদ উস্কানিদাতারাই মেনে নিচ্ছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে আসছেন, তখন অপরাধীদের জন্য একটাই পথ খোলা থাকে, তা হলো পলায়ন। পোস্টের ভেতরে শুরু বলছে, কাজে পালাও, কিন্তু প্রশ্ন হলো পালাবে কোথায়? পালানোর জায়গাটাও তো অবশিষ্ট নেই। ভৌগোলিক অবস্থানটা একবার চিন্তা করে দেখুন। বাংলাদেশের চারিদিকে ঘেরা প্রতিবেশী রাষ্ট্র ভারত, আর অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগর। ভারতের সাথে বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেখানে ভারতের কঠোর নিরাপত্তা বেষ্টনী। উপরন্তু ভারত সবসময় বাংলাদেশের অস্থিতিশীলতা ও চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ভারতের মাটিতে এই অপরাধীদের আশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি পেরিয়ে অন্য কোথাও পালানো অসম্ভব। তাহলে উপায় কি? অপরাধের যে পাহাড় তারা তৈরি করেছে, তার শাস্তি কি তবে এদেশেই পেতে হবে? চারিদিকের এই অবরুদ্ধ পরিস্থিতি এখন তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। প্রিয় দর্শক, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আর অপরাধ করে পার পেয়ে যাওয়ারও দিন শেষ হয়ে আসে। ইলিয়াস হোসেনের এই একটি ফেসবুক পোস্ট আসলে স্বাধীনতা বিরোধী শক্তির ভেতরে ভিত কাঁপিয়ে দিয়েছে, এবং তাদের ভেতরে তৈরি হওয়া চরম আতঙ্ক ও হতাশারই বহিঃপ্রকাশ এটি। তারা বুঝতে পেরেছে দেশের সাধারণ মানুষ আর এই নৈরাজ্য পছন্দ করছে না, এবং খুব দ্রুতই হয়তো পাশা উল্টে যেতে চলেছে। আর সেই পাশার দান উল্টে যাওয়ার অপেক্ষমান বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ। হঠাৎ করেই মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে, আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই যেন, আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে, যে এরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে সেই দল এরকম আচরণবিধি নির্বাচন কমিশনকে করতে বলতে পারে কিনা, সেই প্রশ্ন উঠেছিল। একদিন পরেই আমরা দেখলাম যে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন, উল্টা অবস্থান। এবং বিএনপির এর আগের যে অবস্থান, কর্মকাণ্ড, বিশেষ করে সংসদে মেটিকুলাস ইউনুসীয় যুগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা যেটা দীর্ঘায়িত করেছিল, সেই অবস্থানটা সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ বিএনপির অবস্থান তো সেটা হওয়ার কথা নয়। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা এটা সমর্থন করে না। এই তো 2-3 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না, অথচ সেই বিএনপি সংসদে আইন পাশ করেছে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? চলুন একটু জেনে দেখি কি বললেন বিএনপি নেতা এবং বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, যিনি বিএনপির প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনে গেলেন। বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা না, মানে তাদের বক্তব্য হচ্ছে যে কে নির্বাচন করতে পারবে
পারবে আর কে নির্বাচন করতে পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। এই বক্তব্যই পরিষ্কারভাবে বলে দেয় যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। গণমাধ্যমের রিপোর্টটাও আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে সেটি ইসি আদালতের বিষয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রিজভে। অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা ইসির সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছে। এটাই স্পষ্ট প্রমাণ করে যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝেই বিএনপি এটা চাইছে। কারণ বিএনপির রাজনৈতিক সচেতন ইদানিং আগের যে কোনো সময়ের চাইতে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে অনেক সচেতন, এটা আমরা দেখছি। কারণ কিছুদিন আগেই আওয়ামী লীগের যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়ার ফলেই বিএনপি আমার মনে হয় সচেতন হয়ে গেছে। কারণ বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিশেষ করে মানে আদালতের বারগুলোর নির্বাচনে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি, এতে বিএনপি স্থানীয়ভাবে আন্তর্জাতিক ভাবে প্রচন্ড সমালোচিত হয়েছে। সেই একই কাজ যদি স্থানীয় সরকার নির্বাচনে তারা করে তাহলে কিন্তু তাদের অবস্থান আরো দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। সেটা তারা চাইছে না। এক, দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার কৌশল যেটা নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে বাধা দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, যাকে ভোট দিলে বিএনপির প্রার্থীকে হারানো যাবে, তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে আওয়ামী লীগ। সুতরাং সেই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয়, আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, তাতে করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সরকারি দল হিসেবে একেবারে নিশ্চিত ভরাডুবি হবে। যে দৃশ্যটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার কারণে বিএনপির একেবারে মানে অকল্পনীয় বিজয় এসেছে, যে বিজয়টা বিএনপির সরকারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বিশাল বিপুল বিজয়ের কথা কিন্তু কেউ ভাবেনি। সেটা আওয়ামী লীগের ভোটারদের ভোটের কারণেই হয়েছে। ঠিক উল্টা চিত্রটা হবে যদি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা অন্যদিকে ভোট দিয়ে দেয়। এটা আমার মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করেছে বলেই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা মানে এই জামাতের যে চাওয়া, সেই চাওয়ার উল্টো অবস্থান নিয়েছে। এখানে বলা হচ্ছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইনে কি আছে দেখে সেই অনুযায়ী তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আজকে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামাত, এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে রিজভী বলেন, তিনি বলেন, এবারে নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না, সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইন অনুযায়ী সেটা হবে, অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী নির্বাচনে কে যাবেন না সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। অর্থাৎ তার বক্তব্য স্পষ্ট, একেবারে স্পষ্ট। তিনি তার সরাসরি বলবেন না যে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করুক, এইভাবে তার সরাসরি বলবেন না, সেটা তো রাজনৈতিক কৌশল। রাজনৈতিক কৌশলে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা সেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছেন, এবং এই ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে নানাবিধ কারণে সাম্প্রতিক সময়ে তো শেখ হাসিনার ফেরা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে, নানাবিধ কারণে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কের মুখে পড়তে চাইছে না নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখার মেটিকুলাস ডিজাইনটা তারা করে, যে ডিজাইনটা ইউনূস সরকার করেছে, ওই নির্বাচনে কিন্তু বিএনপির দায় ছিল না, কারণ ইউনূস সরকারের উপরে তারা দায় চাপিয়ে পার পেতে পারবে। কিন্তু এখন যখন বিএনপি নিজেরা ক্ষমতায়, তখন যখন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মানে পদ্ধতি তারা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকারটা তারা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনকে কলুষিত করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, দিনের রাতে করেছে, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো করার নৈতিক অধিকার আর তাদের থাকবে না। সুতরাং সেই কারণেই তারা এই মানে নিজেদের চেঞ্জটা আনছে, এবং আন্তর্জাতিক চাপ বাড়লে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও হয়তো উইথড্র হয়ে যেতে পারে, যতই আদালতে বিচারের প্রক্রিয়া চলুক না কেন। আওয়ামী লীগের মতো এত বড় দলকে যে কোনো পদ্ধতিতে নিষিদ্ধ করা এবং মানে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, সেই চেষ্টাতে বুমেরাং একটা মানে রেজাল্ট আসতে পারে বলেই যখন বিশ্লেষকরা মনে করেন, তখন সেই ব্যাপারে বিএনপি নিশ্চয়ই সচেতন থাকবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।